আমি সুকেন্দু, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 9-এর জিওগ্রাফির ভারতের সম্পদ এই অধ্যায়টির উপর প্রচলিত এবং অপ্রচলিত শক্তির উৎসগুলির বিষয়ে আলোচনা করব। অর্থাৎ প্রচলিত এবং অপ্রচলিত শক্তি কাকে বলে এবং তার বৈশিষ্ট্য এবং কি কি সুবিধা এবং অসুবিধা আছে সে বিষয়ে আজকের আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। তো প্রথমে আমরা জেনে নেব যে এই প্রচলিত শক্তি বলতে কি বোঝায়, অর্থাৎ কাকে প্রচলিত শক্তি বলে এবং কি কি এর উৎসগুলি আছে সেগুলি। তো প্রচলিত শক্তি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে উৎসগুলি অনেক দিন ধরে শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেগুলি হলো প্রচলিত শক্তির উৎস। অর্থাৎ আমরা শক্তি উৎপাদনের ক্ষেত্রে যেমন তাপবিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ শক্তি, পারমাণবিক বিদ্যুৎ শক্তি, এই যে শক্তি উৎপাদনের ক্ষেত্রে আমরা যে শক্তির উৎসগুলো ব্যবহার সবথেকে বেশি করে থাকি, যেমন তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা কয়লার ব্যবহারকে বেশি করি, জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা যেরকম স্রোতযুক্ত নদীর জলকে ব্যবহার করে থাকি, কিংবা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যেমন আমরা ইউরেনিয়াম, থোরিয়ামের মতন যে সমস্ত তেজস্ক্রিয় যে খনিজ পদার্থগুলো রয়েছে সেই সমস্ত খনিজ পদার্থগুলোকে ব্যবহার করে থাকি। তো এগুলো হচ্ছে আমাদের মধ্যে প্রচলিত, অর্থাৎ আমরা যখনই মনে করি যে আমাদের শক্তি উৎপাদন করতে হবে, বিদ্যুৎ শক্তি বা অন্য কোনো যে শক্তি আছে, তখনই কিন্তু আমরা যে উৎসগুলো থেকে মানে আমাদের মাথাতে যে উৎসগুলো সবার প্রথমে আসে সেইগুলোকে বলা হয় প্রচলিত। অর্থাৎ যেগুলোর ব্যবহার আমাদের মধ্যে সবথেকে বেশি বা যেগুলোকে আমরা সবথেকে বেশি ব্যবহার করা প্রেফার করে থাকি এবং দীর্ঘদিন ধরে যেগুলো আমরা ব্যবহার করে আসছি সেগুলোকেই বলা হয়ে থাকে প্রচলিত শক্তি। এবং এর যে উৎসগুলো আছে সেগুলো হচ্ছে যেমন তাপশক্তির ক্ষেত্রে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তারপর জলবিদ্যুতের ক্ষেত্রে প্রবাহমান জলধারা, পারমাণবিক বিদ্যুতের ক্ষেত্রে ইউরেনিয়াম, থোরিয়াম। তো প্রচলিত শক্তির ক্ষেত্রে আমাদের শুধু এইটাই মনে রাখতে হবে যে সমস্ত শক্তির উৎসগুলো আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি, যেগুলো আমরা বেশি পরিমাণেতে ব্যবহার করে থাকি, যেগুলোর ব্যবহার আমাদের মধ্যে বেশি প্রচলিত, সেই উৎসগুলোকে, শক্তির উৎসগুলোকে আমরা বলে থাকি যে প্রচলিত শক্তি বা প্রচলিত শক্তির উৎস বা চিরাচরিত শক্তি বা চিরাচরিত শক্তির উৎস। তো এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে প্রচলিত এই যে শক্তি যেগুলো রয়েছে, এই প্রচলিত শক্তির যে বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ প্রধান যে বৈশিষ্ট্যগুলো এই প্রচলিত বা চিরাচরিত যে শক্তিগুলো তার কি, সেই বৈশিষ্ট্যগুলো আমরা এবার একে একে দেখে নেব। তো প্রথম যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে যে প্রচলিত শক্তিগুলি পৃথিবীতে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে। তো এটাই একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ যেহেতু দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে সেই জন্যই এগুলো আমাদের মধ্যে প্রচলিত, অর্থাৎ এগুলোর ব্যবহার আমরা বহুকাল ধরে করে আসছি। মানব সভ্যতার মধ্যে এগুলো ব্যবহার করার যে প্রবণতাটা সেই প্রবণতাটা সব থেকে বেশি। তারপরেতে প্রচলিত শক্তির ভাণ্ডারগুলি যেমন কয়লা, খনিজ তেল প্রভৃতি এগুলো সীমিত, এটাও খুব গুরুত্বপূর্ণ। এটাও আমাদের মনে রাখতে হবে যে প্রচলিত যে সমস্ত শক্তির যে উৎসগুলো আছে, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস বা অন্যান্য যে সমস্ত তেজস্ক্রিয় খনিজ পদার্থ, ইউরেনিয়াম, থোরিয়ামের মতন, এগুলোর ভাণ্ডার কিন্তু সীমিত। যে পরিমাণ পৃথিবীতে এগুলো সঞ্চিত আছে সেই সঞ্চয়টা দিয়ে আমরা যতদিন পর্যন্ত এগুলোর মাধ্যমেতে শক্তি উৎপাদন করতে পারবো ততদিনই করতে পারবো। তারপরে যদি এগুলো নতুন করে আবার সৃষ্টি হয় তাহলে সেটা পরের ব্যাপার। কিন্তু এখনো এযাবৎ পর্যন্ত যতটা পরিমাণ এই প্রচলিত শক্তির উৎসগুলো আমাদের পৃথিবীতে সঞ্চিত হয়ে আছে সেই সঞ্চয়টা যতদিন পর্যন্ত চলবে বা থাকবে ততদিন পর্যন্তই কিন্তু আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো বা শক্তি উৎপাদনের কাজে এগুলোকে ব্যবহার করতে পারবো। তারপরে দেখো 3 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে যে প্রচলিত শক্তির ব্যবহার ব্যাপক পরিবেশ দূষণ ঘটায়। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেমন কয়লা থেকে যদি আমি তাপবিদ্যুৎ উৎপাদন করি তখন সেক্ষেত্রে কিন্তু পরিবেশ দূষণ কিন্তু ঘটে থাকে, এটা আমরা জানি, কিন্তু তা সত্ত্বেও আমরা করি। তার কারণটা হচ্ছে এটা আমরা প্রচলিত, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এটা ব্যবহার করে আসছি এবং কয়লা থেকে যে তাপশক্তি উৎপাদন হয় সেই তাপশক্তি উৎপাদনের পরিমাণটাও অনেক বেশি,
অন্যান্যর ক্ষেত্রে, অন্যান্য বলতে যে অপ্রচলিত শক্তির যে উৎসগুলো আছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তার তুলনায়। এবং কয়লাটা যেহেতু সহজলভ্য, বিভিন্ন জায়গাতে খুব সহজে পাওয়া যায় বা বয়ে আনতে পারা যায়, সেই কারণেতে কিন্তু তাপবিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু কয়লার ব্যবহারটাকে কিন্তু আমরা সব থেকে বেশি করে থাকি। কিন্তু এই কয়লার ব্যবহার করতে গিয়ে তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বা শক্তি উৎপাদনের ক্ষেত্রে কয়লার ব্যবহার করতে গিয়ে আমরা পরিবেশকে কিন্তু ব্যাপক হারে দূষণ করে ফেলছি, এটা আমরা জানি। অর্থাৎ প্রচলিত শক্তির যে সমস্ত উৎসগুলো আছে, জলবিদ্যুৎ শক্তির ক্ষেত্রে পরিবেশের দূষণটা তুলনামূলকভাবে কম ঘটে থাকে, কিন্তু যখন বাঁধ নির্মাণ করা হয় সেই সময়তে সেই অঞ্চলের প্রচুর গাছপালাকে কাটতে হয় এবং সেই কারণেতে কিন্তু পরিবেশের উপরেতে কিন্তু ভীষণ রকম তার একটা প্রভাব কিন্তু পড়ে। কিন্তু তাপবিদ্যুৎ শক্তি বলো বা পারমাণবিক বিদ্যুৎ শক্তি বলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু পরিবেশের উপর কিন্তু এর একটা বিরাট রকম প্রভাব কিন্তু পড়ে দূষণের দিক থেকে দেখতে গেলে। তারপরে 4 নাম্বার যেটা বলছে যে প্রচলিত শক্তি উৎপাদনের ব্যয় যথেষ্ট, অর্থাৎ এর যে নির্মাণ মানে পারমাণবিক বিদ্যুৎ বলো বা জলবিদ্যুৎ বলো বা তাপবিদ্যুৎ কেন্দ্র বলো, এগুলো নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পয়সা খরচ করতে হয়, ব্যয় সাপেক্ষ খুব। এর কেন্দ্রগুলোকে নির্মাণ করতে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয়। তো যে কারণে কিন্তু প্রচলিত শক্তি থেকে শক্তি উৎপাদনের ক্ষেত্রেতে কিন্তু যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলোকে কাজে লাগিয়ে যে কেন্দ্রগুলোর মাধ্যমেতে আমরা শক্তিটাকে উৎপাদন করব, যেমন কয়লাকে কাজে লাগিয়ে আমরা তাপবিদ্যুৎ কেন্দ্রতে বিদ্যুৎ শক্তি উৎপাদন করব, স্রোতযুক্ত নদীতে বাঁধ দিয়ে আমরা বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদন করব, এবং পারমাণবিক বিদ্যুৎ ক্ষেত্রেও ঠিক তাই, যে পারমাণবিক বিদ্যুতের যে চুল্লিগুলো আছে যেখানেতে আমরা যে রিঅ্যাক্টরগুলো হয় যেখান থেকে আমরা পারমাণবিক যে সমস্ত খনিজ পদার্থগুলো আছে সেগুলোর সাহায্যে যে বিদ্যুৎ শক্তিটাকে উৎপাদন করব, সেগুলো নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পয়সা খরচ করতে হয়। তো সেই জন্যে প্রচলিত শক্তির থেকে শক্তি উৎপাদন করার ক্ষেত্রে কিন্তু খরচটাও কিন্তু যথেষ্ট বেশি হয়ে থাকে। এরপরেতে আমরা যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে প্রচলিত যে শক্তি আছে, এই প্রচলিত শক্তির কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে সেটা আমরা এবার দেখে নেব। তো প্রথমে আসি সুবিধার দিকে। তো প্রচলিত শক্তির প্রথম যে সুবিধাটা আছে সেটা হচ্ছে যে অনেক দিন ধরে উৎপাদন প্রক্রিয়া চলছে, সুতরাং উৎপাদনের সাজ সরঞ্জাম ও প্রযুক্তি সহজে পাওয়া যায়। অর্থাৎ যেহেতু মানব সভ্যতার মধ্যে দীর্ঘদিন ধরে এই প্রচলিত শক্তির মাধ্যমেতে শক্তি উৎপাদন করাটা চলে আসছে, সেই জন্য কিন্তু পরিকাঠামোগত দিক থেকে যে যে সাজ সরঞ্জামগুলো বা যে যে টেকনোলজিগুলো দরকার হয় সেগুলো কিন্তু মানব সভ্যতা বা মানুষ কিন্তু আস্তে আস্তে সেগুলো কিন্তু ডেভেলপ করে ফেলেছে। তো সেই কারণেতে কিন্তু প্রচলিত শক্তির থেকে শক্তি উৎপাদন করার ক্ষেত্রে যে সমস্ত সাজ সরঞ্জাম যে সমস্ত ইকুইপমেন্ট থেকে আরম্ভ করে টেকনোলজির দরকার হয় সেগুলো কিন্তু সহজেই পাওয়া যায়, ব্যয় সাপেক্ষ কিন্তু সহজে পাওয়া যায়। তারপরে 2 নম্বর যে সুবিধাটা আছে, সবাই এই শক্তির উৎপাদন সম্পর্কে এবং এর ব্যবহারিক উপযোগিতা সম্পর্কে জানে, তাই এটি জনপ্রিয়। তো এটা দ্বিতীয় সুবিধা, অর্থাৎ যেহেতু দীর্ঘদিন ধরে মানব সভ্যতার মধ্যে প্রচলন হয়ে রয়েছে, তাই মানব সভ্যতা এই শক্তির ব্যবহার সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল আছে এবং এটা কিন্তু আমাদের মানব সভ্যতার মধ্যে কিন্তু যথেষ্ট জনপ্রিয় আছে। 3 নাম্বারটা হচ্ছে বহুল ব্যবহৃত শক্তি হয়, এর উৎপাদন খরচ কম। অর্থাৎ যেহেতু বেশি পরিমাণেতে এটার ব্যবহার হয়, যেহেতু মানুষ বেশি পরিমাণে এই শক্তিটাকে গ্রহণ করেছে, সেই কারণেতে কিন্তু এর যে খরচটা, যেটা এই শক্তির উৎসগুলো থেকে শক্তি উৎপাদন করার ক্ষেত্রে যে খরচটা হয় সেই খরচটা কিন্তু অনেকটা পুষিয়ে যায়, যেহেতু এর ব্যবহারটা খুব বেশি। তো সেই কারণেতে কিন্তু বহুল ব্যবহৃত হওয়ার দরুন কিন্তু এর উৎপাদন খরচটা অনেকাংশে কিন্তু কম হয়ে থাকে। তারপরে বলছে যে দেশের প্রচলিত শক্তির উৎস ফুরিয়ে গেলে বা কমে আসলে উৎস শক্তি আমদানি করা যায়। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ সুবিধা আছে, যে ধরো যে আমাদের ভারতবর্ষেতে যদি ধরো তাপ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা কয়লাকে ব্যবহার করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। এবার যদি কয়লার সঞ্চয় যখন আমাদের ভারতবর্ষতে ফুরিয়ে আসতে থাকবে, তখন এই কয়লাকে কিন্তু আমরা বিদেশ থেকে আবার রপ্তানি করতে পারবো। যদি আমাদের সেই পয়সা বা সেই সামর্থ্য যদি থাকে, তাহলে কিন্তু আমরা বিদেশ থেকে কয়লা বিদেশ থেকে কয়লা আমরা আমদানি করে, রপ্তানি বলা হয়ে গেছে, ওটা আমদানি হবে। বিদেশ থেকে আমরা কয়লা আমদানি করে বা আমরা কয়লা কিনে আমরা কিন্তু সেটাকে বিদ্যুৎ শক্তি উৎপাদনের কাজেতে কিন্তু ব্যবহার করতে পারবো। যেরকম আমরা খনিজ তেল আমদানি করে থাকি, যেহেতু আমাদের ভারতবর্ষে খনিজ তেলের সঞ্চয় চাহিদার তুলনায় অনেক কম,
সেই জন্য আমরা করি কি, যে বিদেশে যে সমস্ত দেশ তেল বিক্রি করে সেই সমস্ত দেশের কাছ থেকে আমরা তেল কিনে নিই। তো সেই কিনে নিয়ে সেই তেলকে আমরা কাজে লাগাই। তো সেই রকমভাবেই এটা কিন্তু একটা সুবিধা আছে, যে এটা শুধু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে নয়, বিশ্বের যে কোনো দেশের ক্ষেত্রেই হতে পারে, যে কোনো অঞ্চলের ক্ষেত্রে হতে পারে, যে যদি প্রচলিত শক্তির যে উৎসগুলো আছে সেই উৎস যদি কমে আসতে থাকে বা ফুরিয়ে যায় বা শেষ হয়ে যায়, তাহলে সেগুলোকে কিন্তু অন্য যে সমস্ত দেশ আছে বা অন্য যে সমস্ত অঞ্চল আছে সেই সমস্ত অঞ্চল থেকে কিন্তু পরিবহন করে আনতে পারা যায়। কয়লাও এক স্থান থেকে আর এক স্থানেতে আমি পরিবহন করে নিয়ে যেতে পারবো। তারপরেতে পারমাণবিক যে বিদ্যুতের যে সমস্ত উৎসগুলো আছে, ইউরেনিয়াম, থোরিয়াম, এগুলোকেও আমি এক স্থান থেকে আর এক স্থানেতে পরিবহন করতে পারবো, বা খনিজ তেলকে তো আমরা পরিবহন করতেই পারবো। তো এইরকমভাবে কিন্তু প্রচলিত শক্তির যে উৎসগুলো আছে সেই উৎসগুলো কিন্তু এক স্থান থেকে আর এক স্থানে বা এক দেশ থেকে আর এক স্থানে কিন্তু প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা পরিবহন করতে পারবো এবং তার থেকে কিন্তু আমরা শক্তি উৎপাদন করতে পারবো। তো এটা একটা সুবিধা। পরের যে সুবিধাটা আছে, যে দ্রুত এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন সম্ভব। এই শক্তির উৎপাদনে প্রকৃতি নির্ভরতা পরোক্ষ। অর্থাৎ প্রচলিত শক্তির ক্ষেত্রে যেরকম ধরো পারমাণবিক বিদ্যুৎ শক্তি উৎপাদন করা বা তাপবিদ্যুৎ উৎপাদন করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করা সম্ভব। যেটা যদি আমি অপ্রচলিত শক্তি বা অচিরাচরিত শক্তির ক্ষেত্রে যদি এর সঙ্গে আমি তুলনা করি, তাহলে দেখতে পাবো যে সেটা থেকে যা শক্তি আমি পেয়ে থাকি তার থেকে কিন্তু অনেক বেশি হিউজ পরিমাণ শক্তি কিন্তু এখান থেকে উৎপাদন করা সম্ভব। এবং এই শক্তি উৎপাদন করার ক্ষেত্রে কিন্তু আমাকে প্রকৃতির উপর নির্ভর না হলেও চলবে। কয়লা বা তাপবিদ্যুৎ বা পারমাণবিক বিদ্যুৎ বা খনিজ তেল ভিত্তিক যে তাপবিদ্যুৎ বা প্রাকৃতিক গ্যাস ভিত্তিক যে সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্র যেগুলো রয়েছে, এগুলোর উপরেতে কিন্তু প্রকৃতির যে নির্ভরতা সেটা কিন্তু পরোক্ষ। কিছু কিছু ক্ষেত্রে প্রকৃতির উপর নির্ভর করতে লাগেও না। তো সেই রকম তো প্রকৃতি নির্ভরতাটা কিন্তু এখানেতে সেই অর্থে কিন্তু নেই। এটাও কিন্তু একটা বিশেষ রকম সুবিধা। এর পরেতে আমরা দেখব যে এই প্রচলিত যে শক্তিগুলো আছে, এই প্রচলিত শক্তির যে অসুবিধা যেগুলো আছে, কি কি অসুবিধা রয়েছে, সেই অসুবিধাগুলো আমরা এবার একে একে দেখে নেব। তো প্রথম যে অসুবিধাটা সেটা হচ্ছে যে এই শক্তি উৎস সৃষ্টি হচ্ছে না, তাই ব্যবহারে একদিন ফুরিয়ে যেতে পারে। অর্থাৎ আমরা আজকে যে সমস্ত প্রচলিত শক্তির যে উৎসগুলো থেকে শক্তি উৎপাদন করে থাকি, যেমন কয়লা, খনিজ তেল, পেট্রোলিয়াম বা বিভিন্ন পারমাণবিক যে সমস্ত খনিজগুলো রয়েছে, সেগুলো কিন্তু সঞ্চয় সীমিত। একটা না একটা দিন এমন আসবে যেদিনকে কিন্তু সেগুলো শেষ হয়ে যাবে, এবং তখন কিন্তু এই প্রচলিত শক্তির উৎসগুলোর ক্ষেত্রে ঘাটতি দেখা দেবে এবং শক্তি উৎপাদন কিন্তু ব্যাহত হবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং এটা কিন্তু একটা বড় অসুবিধা। আজকেরও হয়তো আমরা এগুলো আমাদের যোগান অব্যাহত আছে বলে আমরা এগুলো থেকে শক্তি উৎপাদন করতে পারছি, কিন্তু একটা দিন এমন আসবে যেদিনকে কিন্তু এগুলোর সঞ্চয় আস্তে আস্তে কমে আসবে, শেষ হয়ে যাবে। তখন কিন্তু আমরা এগুলো থেকে কিন্তু শক্তি উৎপাদন কিন্তু করতে পারবো না। তারপরে তো দেখো বলছে যে প্রাথমিকভাবে উত্তোলন করার সময় কম ব্যয় সাপেক্ষ, পরে অনেক গভীর থেকে যন্ত্রের দ্বারা উত্তোলনের প্রয়োজন হয়, তখন এর আরোহণ ব্যয় বাড়ে। অর্থাৎ প্রথম প্রথম এগুলো কিন্তু যখন এগুলো সহজেই পাওয়া যায় তখন কিন্তু ঠিক আছে, তখন কিন্তু অতটা খরচ কিন্তু হয় না। কিন্তু যখন এগুলোকে আরও বেশি মাটির গভীর থেকে বা খনির অঞ্চলের আরও গভীর থেকে যখন এগুলোকে তুলে নিয়ে আসতে হয়, তখন কিন্তু খরচ বিভিন্ন বাড়তে থাকে, উত্তোলনের খরচ বাড়তে থাকে। তো সেটাও কিন্তু একটা এর অসুবিধা। অর্থাৎ প্রথমে খরচ কম হলেও পরে কিন্তু আস্তে আস্তে যখন এগুলোকে খনির অনেক গভীর থেকে এগুলোকে যখন উত্তোলন করে আনতে হয়, তখন কিন্তু আরও বেশি খরচ হয়ে পড়ে। তারপরে তো দেখো বলছে পরের যে অসুবিধাটা সেটা হচ্ছে যে ব্যবহারের সময় এই শক্তি উৎসগুলি থেকে পরিবেশ দূষণের মাত্রা খুব বাড়ে, যদিও এক্ষেত্রে প্রবাহমান জল ব্যতিক্রম। অর্থাৎ এটা আমি বলছিলাম যে প্রচলিত যে শক্তি উৎসগুলো রয়েছে সেই শক্তি উৎসগুলো কিন্তু পরিবেশ দূষণ ঘটায়। যেমন কয়লা থেকে তাপবিদ্যুৎ উৎপাদনকালে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে পারমাণবিক যে বজ্র যেগুলো নির্গত হয়, সেগুলো যদি কোনোভাবে প্রকৃতির সংস্পর্শে চলে আসে তাহলে সেগুলো থেকে রেডিয়েশন ছড়িয়ে পরিবেশকে ভীষণ রকমভাবে দূষিত করতে পারে। তো এইটা তবে ব্যতিক্রম আছে, জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে পরিবেশ দূষণটা হয় না, এটা পরিবেশ বান্ধব শক্তি বলা যেতে পারে। তারপরে তো দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে সমস্ত অঞ্চলে বা দেশে প্রচলিত শক্তি উৎস বেশি, তারা আপাতত অর্থনৈতিকভাবে খুব সমৃদ্ধ, বাকিরা কিন্তু পিছিয়ে পড়ে। অর্থাৎ প্রচলিত শক্তির যে উৎস যে সমস্ত দেশেতে যত বেশি হচ্ছে, যে সমস্ত অঞ্চলে বা দেশে প্রচলিত শক্তির উৎস বেশি, তারা আপাতত অর্থনৈতিকভাবে খুব সমৃদ্ধ। অর্থাৎ সমৃদ্ধশালী যে সমস্ত দেশগুলো আছে, অর্থনৈতিক দিক থেকে যে সমস্ত দেশ খুব সমৃদ্ধ,
সেই সমস্ত দেশগুলোতে কিন্তু প্রচলিত শক্তির উৎসের মাধ্যমেতে কিন্তু শক্তি উৎপাদনটা কিন্তু বেশি হয়ে থাকে। এবং প্রচলিত শক্তি থেকে তারা যেহেতু বেশি পরিমাণেতে শক্তি উৎপাদন করতে পারে এবং সেই শক্তিকে যেহেতু তারা খুব শিল্পায়নের ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে যেহেতু কাজে লাগাতে পারে, মানব উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগানো যেহেতু পারে, সেই জন্য সেই সমস্ত দেশ কিন্তু বেশি আরও সমৃদ্ধ হতে থাকে। আর পরে শেষ যেটা অসুবিধা সেটা হচ্ছে যে এই শক্তি বেশিরভাগ উৎস মাটির নিচে অবস্থান করে এবং যে কারণেতে কিন্তু এটাকে অনুসন্ধান করে সেখান থেকে বের করিয়ে নিয়ে আসা, খনি অঞ্চলগুলো থেকে সেগুলোকে বের করে নিয়ে আসার যে খরচ বা যে পরিকাঠামো, সেগুলো কিন্তু সব দেশেতে কিন্তু থাকে না। যে সমস্ত দেশ কিন্তু এই সমস্ত পরিকাঠামোগুলোকে ডেভেলপ করতে পেরেছে বা সেই পরিমাণ পয়সা খরচ করতে পেরেছে, সেই সমস্ত দেশেতে কিন্তু এই সমস্ত শক্তি কিন্তু ভীষণ রকমভাবে কিন্তু ব্যবহার হয় এবং তার ফলে সেই সমস্ত দেশ কিন্তু উন্নতির দিকে যেতে থাকে। কিন্তু যে সমস্ত দেশেতে তারা তাদের দেশের যে শক্তি উৎসগুলো রয়েছে প্রচলিত, সেগুলোকে তারা সেই অর্থে উত্তোলন করতে পারে না, সেটা পয়সার অভাবের ক্ষেত্রে হোক বা প্রযুক্তিগত দিক থেকে হোক, তখন কিন্তু সেই সমস্ত দেশগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু পিছিয়ে পড়তে থাকে। তো এটাও একটা কিন্তু এর অসুবিধা। আর যেহেতু এটা অনুসন্ধান নির্ভর, অর্থাৎ প্রযুক্তি নির্ভর, অনুসন্ধান নির্ভর, অর্থাৎ কোথায় এই শক্তিগুলোকে পাওয়া যাবে সেটাকে কিন্তু অনুসন্ধান করে বার করতে হবে। অর্থাৎ কোথায় আমি কয়লা পাবো, কোথায় আমি খনিজ তেল পাবো, সেটা কিন্তু অনুসন্ধান নির্ভর এবং পৃথিবীর সব জায়গাতে কিন্তু এগুলো পাওয়া যায় না। এটাও একটা বড় এর অসুবিধা যে আমি চাইলেই সব জায়গার থেকে কিন্তু কয়লা পাবো না, খনিজ তেল পাবো না বা ইউরেনিয়াম থোরিয়ামের মতন তেজস্ক্রিয় যে সমস্ত খনিজ সম্পদগুলো রয়েছে সেগুলো পাবো না। তো এটাও কিন্তু এর একটা অসুবিধা যে আমি চাইলেই কিন্তু সব জায়গা থেকে এগুলোকে কিন্তু কালেক্ট করতে আমি পারবো না। তো এর পরেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে অপ্রচলিত বা অচিরাচরিত যে সমস্ত শক্তি, সেটা কাকে বলে। তো সেটা বলে হচ্ছে যে শক্তি প্রচলন সবে শুরু হচ্ছে এবং বিশেষ কয়েকটি জায়গা ছাড়া সর্বত্র গড়ে ওঠেনি, যাদের প্রচলন এখনও জনপ্রিয় হয়ে ওঠেনি, এমন শক্তির উৎসগুলো অপ্রচলিত শক্তির উৎস নামে পরিচিত। অর্থাৎ আমরা জানি যে এই সমস্ত যে শক্তিগুলো আছে এগুলো শক্তির উৎস হিসেবে কাজ হতে পারে, কিন্তু মানব সভ্যতাতে এই সমস্ত শক্তির উৎসগুলোকে ব্যবহার সেই অর্থে করা হয় না। যেমন সৌরশক্তি, ভূতাপ শক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি থেকে যে বিদ্যুৎ শক্তি উৎপাদনের যে ব্যাপারটা, এটা আমরা জানি যে এগুলো থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়, কিন্তু আমরা সেই অর্থে বা আমাদের মানব সমাজের বৃহত্তর অংশেতে কিন্তু এগুলোর ব্যবহার সেই অর্থে এখনো করা হয় না। তো এইরকম যে শক্তির যে উৎসগুলো যার ব্যবহার সবে শুরু হচ্ছে বা যেগুলো সব জায়গাতে ব্যবহার এখনো করা হয় না, তো এইরকম শক্তির যে উৎসগুলো সেগুলোকে বলা হয় অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি। অর্থাৎ যার প্রচলন এখনো সেই অর্থে মানব সভ্যতার মধ্যে শক্তি উৎপাদনের ক্ষেত্রে হয়ে ওঠেনি। এবং এর উদাহরণের হিসেবে যেরকম সৌরশক্তি আছে, বায়ু শক্তি আছে, ভূতাপ শক্তি আছে, জোয়ার ভাটার শক্তি রয়েছে, এই ধরনের। এরপরেতে আমরা এই যে অচিরাচরিত বা অপ্রচলিত যে শক্তি আছে, এই অপ্রচলিত শক্তির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এবার আমরা জেনে নেব। তো প্রথম যেটা বলছে যে অচিরাচরিত শক্তি যেমন জল, আলো, বাতাস প্রভৃতি ভাণ্ডার পৃথিবীতে অফুরন্ত। এটা একটা ভীষণ রকম পজিটিভ দিক। অর্থাৎ জল, আলো, বাতাস, অর্থাৎ আলো বলতে সূর্যের আলো এবং বাতাস বলতে বায়ু, আমরা প্রত্যেকেই জানি। তো এই জল, আলো, বাতাস আমাদের পৃথিবীর সব জায়গাতেই কম বেশি পাওয়া হয়ে থাকেন। জলের ক্ষেত্রে যেরকম আমরা পাবো, আলোর ক্ষেত্রেও সেরকম সব জায়গায় পৃথিবীর সব জায়গাতেই সূর্যলোক কম বেশি পৌঁছাচ্ছে, সূর্যলোকের অস্তিত্ব পৃথিবীর সব জায়গাতেই আছে। বায়ুর ক্ষেত্রেও ঠিক তাই এবং জলের ক্ষেত্রেও। তো সেই কারণেতে এই যে অচিরাচরিত বা অপ্রচলিত যে শক্তি, এর যে ভাণ্ডার, এর ভাণ্ডার পৃথিবীতে অফুরন্ত এবং শেষ হবে না। সূর্যের আলো কখনোই শেষ হবে না, বাতাস কখনো শেষ হবে না এবং জলও কখনো শেষ হবে না। তো এরপরেতে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে অচিরাচরিত শক্তির ব্যবহারে পরিবেশ দূষণের সম্ভাবনা থাকে না। অর্থাৎ থাকে না বলতে মাত্রাটা অনেক কম। অপ্রচলিত শক্তির সঙ্গে যদি আমি এর তুলনা করি তাহলে দেখতে পাবো যে প্রচলিত শক্তি থেকে শক্তি উৎপাদনকালেতে যেরকম পরিবেশ দূষণটা বেশি রকমের হয়ে থাকে জলবিদ্যুৎ ছাড়া, তাপবিদ্যুৎ বা পারমাণবিক বিদ্যুতের ক্ষেত্রে, সেই অর্থে কিন্তু অপ্রচলিত যে সমস্ত শক্তির উৎস যেরকম সৌরশক্তি, বায়ু শক্তি, এগুলো থেকে শক্তি উৎপাদনকালেতে কিন্তু পরিবেশ দূষণের মাত্রা কিন্তু প্রায় থাকে না বললেই চলে।
তো সেই জন্যে আমরা ধরে নিতে পারি যে অপ্রচলিত বা অচিরাচরিত যে শক্তি আছে সেই শক্তিগুলো থেকে পরিবেশ দূষণের সম্ভাবনা খুবই কম। তারপরে দেখো, অচিরাচরিত শক্তি উৎপাদনে অনেক কম ব্যয় সাপেক্ষ, অর্থাৎ প্রচলিত শক্তির মতন এগুলোর থেকে শক্তি উৎপাদনকালেতে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট বা পয়সা খরচ কিন্তু করতে লাগে না, পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে কিন্তু বিরাট খরচ করতে লাগে না। অ্যাটলিস্ট প্রচলিত শক্তির সঙ্গে যদি আমি তুলনা করি, খরচ তো হয় ঠিকই, কিন্তু সেটা যদি প্রচলিত শক্তির সাপেক্ষে আমি তুলনা করে দেখি তাহলে দেখতে পাবো যে তার তুলনায় কিন্তু অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি থেকে শক্তি উৎপাদনকালেতে কিন্তু খরচটা অনেকটা কম হয়, কম ব্যয় সাপেক্ষ। আর 4 নম্বর হচ্ছে ভবিষ্যতে অচিরাচরিত শক্তির ব্যবহার জনপ্রিয়তা অর্জন করবে, অর্থাৎ এটা এই জন্য করবে কারণ আমরা প্রত্যেকেই জেনে ফেলেছি বা জানি আমরা যে প্রচলিত শক্তির যে উৎসগুলো আছে, কয়লা, তারপরে যে সমস্ত তেজস্ক্রিয় যে সমস্ত খনিজ পদার্থ, ইউরেনিয়াম, থোরিয়াম বা খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো একদিন শেষ হয়ে যাবে বা শেষ হচ্ছে আস্তে আস্তে, কারণ এগুলো হচ্ছে অপুনর্ভব সম্পদের মধ্যে পড়ে। তো যে কারণেতে আমাদের আস্তে আস্তে মানব সভ্যতাকে এই অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির যে উৎসগুলো আছে সেই উৎসের দিকে কিন্তু আমাদের আস্তে আস্তে পা বাড়াতে হবে। অর্থাৎ যতটা পরিমাণ আমরা প্রচলিত শক্তি উৎসগুলোকে সঞ্চয় বা সংরক্ষণ করতে পারবো, অপ্রচলিত শক্তি আমরা যত ব্যবহার করতে থাকবো তত কিন্তু প্রচলিত শক্তির ব্যবহারটা আমাদের কমতে থাকবে এবং সেই শক্তির যে উৎসগুলো সেগুলোর কিছুটা হলেও সঞ্চয় হবে, আরো দীর্ঘদিন ধরে সেটা চলবে। তো সেই কারণে এটা আশা রাখতে পারা যায় যে আগামী ভবিষ্যতে আস্তে আস্তে অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির যে ব্যবহারটা সেই ব্যবহারটা আস্তে আস্তে কিন্তু আমাদের মধ্যে প্রচলিত হতে থাকবে। এবারে আমরা দেখব যে এর যে অসুবিধা এবং অসুবিধা যেগুলো আছে সেগুলো। তো প্রথম যে সুবিধাটা সেটা হচ্ছে যে এই শক্তি উৎস কখনো ফুরিয়ে যায় না, অর্থাৎ অফুরন্ত এর ভান্ডার, যেমন সূর্যালোক, বায়ু, এগুলো কখনোই ফুরাবে না, আনলিমিটেড বলতে পারা যায়। তো সেই কারণে এর থেকে শক্তি উৎপাদন করা ক্ষেত্রে কিন্তু আমাদের এটা ভাবার কোনো কারণ নেই যে এর উৎসগুলো একদিন ফুরিয়ে যাবে। আমরা যত খুশি তত এর থেকে আনলিমিটেড শক্তি উৎপাদন করতে আমরা পারবো। তারপরে রয়েছে যে প্রয়োজন অনুযায়ী উৎপাদন করা সম্ভব, এটাও একটা সুবিধা যে আমাদের যতটুকুনি প্রয়োজন সেই অনুযায়ী আমরা এর থেকে উৎপাদন করতে পারবো। তবে পরিবেশ দূষণ করে না, এটাও একটা বড় সুবিধা, অর্থাৎ প্রচলিত শক্তির মতন কিন্তু পরিবেশ দূষণ ঘটায় না, অর্থাৎ ইকো ফ্রেন্ডলি। অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির যে উৎসগুলো আছে সেগুলো থেকে কিন্তু পরিবেশ দূষণের মাত্রা খুবই কম, নেই বললেই কিন্তু চলে। তারপরে বলছে প্রাথমিক ব্যয় বেশি হলেও কাঁচামালের যোগানের ব্যয় না থাকায় পুনঃপুনিক বা বারবার ব্যয় কিন্তু কম, অর্থাৎ ইনভেস্টমেন্টটা যদি আমি একবার বেশি করে ডেভেলপমেন্ট করে নিই, ইকুইপমেন্টগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে পরিকাঠামোটাকে ঠিকঠাকভাবে যদি আমি ডেভেলপ করে নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের একটু খরচ হয় হয়তো, কিন্তু আস্তে আস্তে যখন আমি শক্তি উৎপাদন করতে শুরু করে দেবো তখন কিন্তু খরচটা অনেকটা কমে আসবে, অর্থাৎ বারবার যে খরচের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা কম হয়। একবার পরিকাঠামোটাকে আমি ডেভেলপ করে নিতে পারলে তার থেকে কিন্তু আমি অনেক দিন কিন্তু তার থেকে শক্তি আমি উৎপাদন করতে পারবো। তারপরে এই শক্তির প্রচলন যত বাড়বে প্রচলিত শক্তির উৎস ততই সঞ্চয় দ্বারা সংরক্ষিত হবে, যেটা আমি একটু আগে বললাম যে যত আমাদের মধ্যে অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির ব্যবহার যত আমাদের মধ্যে প্রচলিত হতে থাকবে ততই প্রচলিত শক্তির যে উৎসগুলো আছে সেগুলো সঞ্চয় বাড়তে থাকবে, অর্থাৎ কয়লা আর একটু সঞ্চয় হতে থাকবে, খনিজ তেল আর একটু সঞ্চয় হতে থাকবে। অর্থাৎ আমরা যত বেশি অচিরাচরিত শক্তির ব্যবহারের দিকে আমরা এগোবো তত আমরা কিন্তু পরোক্ষভাবে অপ্রচলিত শক্তির উৎসগুলোকে কিন্তু সঞ্চয় করতে থাকবো। তারপরেতে বলছে দেখো পৃথিবীর প্রায় সব দেশেই কম বেশি শক্তি উৎসগুলি উপস্থিত আছে, অর্থাৎ সূর্যের আলো, বাতাস এগুলো সব জায়গাতেই পাওয়া যায়, যেহেতু সেই জন্যে মোটামুটি যদি আমি জায়গা নির্বাচন করে এগুলো থেকে যদি আমি শক্তি উৎপাদন করতে চাই তাহলে আমি কিন্তু করতে পারবো। অর্থাৎ কাঁচা মালের যেটা বলছি, অর্থাৎ শক্তির যে উৎস, যেটা কাঁচা মাল বলবো না, শক্তির যে উৎস সেই উৎসটাকে জন্য আমাকে কিন্তু বিভিন্ন জায়গাতে অনুসন্ধান চালাতে হবে না। সূর্যের আলো সব জায়গাতেই ভূপৃষ্ঠে পাওয়া যাচ্ছে, বায়ু সব জায়গাতেই রয়েছে, জলও সব জায়গাতেই কম বেশি রয়েছে। তো সেই কারণেতে কিন্তু আমি এগুলো থেকে কিন্তু চাইলেই শক্তি উৎপাদন কিন্তু করতে পারবো। তারপরে আমরা আসি এবার অসুবিধার দিকে, অর্থাৎ শুধু যে সুবিধা আছে তা নয়, অপ্রচলিত শক্তির কিছু অসুবিধা আছে যে কারণেতেই কিন্তু এগুলোর ব্যবহার আমাদের মধ্যে এখনো সেই অর্থে প্রচলিত হয়নি। তো এক এক করে আমরা সেই অপ্রচলিত শক্তির যে অসুবিধাগুলো সেই অসুবিধাগুলো আমরা এক এক করে আলোচনা করি। তো প্রথমে যেটা আছে সেটা দেখো, এই শক্তির উৎপাদন প্রযুক্তি পৃথিবীর কম দেশে উপস্থিত, এটা একটা বড় অসুবিধা।
অর্থাৎ যেহেতু এটার প্রচলন এখনও সেই অর্থে হয়নি, সেই জন্যে পৃথিবীর সব দেশেতে এই অপ্রচলিত শক্তির উৎস থেকে শক্তি উৎপাদনের যে টেকনোলজি বা যে পরিকাঠামো সেটা কিন্তু সেই অর্থে কিন্তু ডেভেলপ সব দেশে কিন্তু হয়নি। এটা একটা বড় অসুবিধা। তারপরে তো বলছে উৎপাদন তুলনামূলকভাবে অনেকটাই কম, এটাও খুব বড় একটা অসুবিধা। অর্থাৎ তাপবিদ্যুৎ, কয়লা থেকে যে তাপবিদ্যুৎ আমি উৎপাদন করি তার যে শক্তির যে পরিমাণটা, সেই শক্তির পরিমাণটা কিন্তু খুবই কম অপ্রচলিত শক্তির ক্ষেত্রে। অর্থাৎ সৌরশক্তি থেকে যে আমি বিদ্যুৎ শক্তি উৎপাদন করব, বায়ু শক্তি থেকে যে আমি বিদ্যুৎ শক্তি উৎপাদন করব, তার যে পরিমাণটা সেই পরিমাণটা কিন্তু অনেকটাই কম প্রচলিত শক্তির ক্ষেত্রে। তাপবিদ্যুৎ বা খনিজ তেল ভিত্তিক বা প্রাকৃতিক গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র, তার যে শক্তি উৎপাদনের যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা কিন্তু অনেকটাই বেশি অপ্রচলিত শক্তির থেকে। আর অপ্রচলিত শক্তির ক্ষমতাটা কিন্তু অনেকটাই কিন্তু কম, যেই কারণেতে কিন্তু মানুষের মধ্যে এর মানে যে ব্যবহারটা, সেই ব্যবহারটা কিন্তু অনেকটাই কম, এর সীমাবদ্ধতা থাকার কারণেতেই কিন্তু সেটা কম। তারপরে শক্তি উৎপাদনের গৃহস্থালীর চাহিদা মেটাতে সমর্থ হলেও বৃহৎ শিল্পে এই শক্তির উৎপাদন কেন্দ্র থেকে শক্তি যোগাতে পারবে না। এটাও একটা বড় অসুবিধা বা সীমাবদ্ধতা বলতে পারো অপ্রচলিত শক্তি। অর্থাৎ গৃহস্থলীর আমাদের ঘরোয়া যে সমস্ত ছোট ছোট যে চাহিদাগুলো আছে বিদ্যুতের, সেই সমস্ত চাহিদাগুলো হয়তো সৌরশক্তি বা বায়ু শক্তি দিয়ে মেটাতে পারা সম্ভব। কিন্তু শিল্পক্ষেত্রে যেখানেতে হেভি যে সমস্ত যন্ত্রপাতিগুলো আছে যেগুলো চালানোর জন্যে, বা যে সমস্ত হেভি যে যানবাহন যেগুলো রয়েছে চালানোর জন্যে, তার জন্যে যে শক্তিটা প্রয়োজন, সেই শক্তিটা কিন্তু কখনোই সৌরশক্তি বা বায়ু শক্তি দিয়ে আমরা করতে পারবো না। যেমন যদি আমি উদাহরণ হিসেবে যদি বলি যে ট্রেন চালানো আমি কিন্তু কখনোই কিন্তু সোলারের মাধ্যমেতে, সৌরশক্তির মাধ্যমে, বায়ু শক্তির মাধ্যমেতে কিন্তু ট্রেন আমি চালাতে পারবো না। কারণ ইলেকট্রিক ট্রেন চালানোর জন্য যে হিউজ পরিমাণ বিদ্যুৎ শক্তির প্রয়োজন, সেটা একমাত্র তাপবিদ্যুৎ শক্তি থেকেই কিন্তু আসতে পারে। কিংবা বিভিন্ন শিল্প কারখানার যে সমস্ত খনিজ পদার্থ বা আকরিকগুলো গলাতে যে হেভি পরিমাণ যে বিদ্যুৎ শক্তির যে প্রয়োজন হয়, সেই সমস্ত বড় বড় যন্ত্রপাতিগুলোকে পরিচালনা করার জন্য যে ভীষণ পরিমাণ হেভি ভোল্টেজের যে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়, সেটা কিন্তু কখনোই আমি সৌরশক্তি বা বায়ু শক্তির সাহায্যে কিন্তু সেটাকে করতে পারবো না। আমাকে সেই তাপবিদ্যুৎ বা জলবিদ্যুৎ বা পারমাণবিক বিদ্যুতের উপরেতে কিন্তু আমাকে নির্ভর হতেই হবে। অর্থাৎ প্রচলিত শক্তির উপরেতেই কিন্তু আমাকে নির্ভর হতে হবে, যেখানেতে বিদ্যুতের চাহিদাটা বেশি এবং পরিমাণটাও যেখানেতে বেশি লাগছে। তো এটাও কিন্তু অপ্রচলিত শক্তির একটা বড় সীমাবদ্ধতা, যে হিউজ পরিমাণ বিদ্যুৎ শক্তির যোগান কিন্তু অপ্রচলিত শক্তির মাধ্যমে কিন্তু দেওয়া সম্ভব নয়। তারপরে বলছে বর্তমানে গড়ে তোলা উৎপাদন কেন্দ্র প্রাকৃতিক কারণেই অল্প কিছুদিন পর অকেজো হয়ে পড়ে। অর্থাৎ এটাও একটা সমস্যা, কারণ এটা একটু প্রকৃতি নির্ভর। তার কারণটা হচ্ছে যে যেদিনকে ধরো মানে সূর্য মেঘলা থাকলো, বিদ্যুৎ শক্তি উৎপাদনের পরিমাণটা কম, ঝড় বৃষ্টির সময়তে অনেক সময় বিঘ্নিত হচ্ছে, তো ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে প্রাকৃতিক কারণে কিন্তু এই বিদ্যুৎ শক্তি উৎপাদন কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত হয়, বিঘ্নিত হয়, সেটাও কিন্তু এর একটা অসুবিধা। তারপরে যান্ত্রিক গোলযোগ দেখা গেলে তখনই সারিয়ে ফেলার মতন প্রযুক্তি উপস্থিত থাকে না, এটাও একটা অসুবিধা। যেহেতু এই সমস্ত শক্তি সব জায়গাতে প্রচলিত নয়, সেই কারণেতে কিন্তু খারাপ হয়ে গেলে কোনো টেকনিক্যাল ফল্ট যদি হয়, সেটাকে চট করে সারিয়ে রিকভার করে আবার চালনা করতে কিন্তু সময় লাগে। তারপরে নাতিশীতোষ্ণ হিমমণ্ডলের দেশগুলিতে এই সমস্ত শক্তির যে উৎসগুলো আছে তার কিছুটা হলেও কিন্তু অভাব দেখা দেয়। কারণ নাতিশীতোষ্ণ হিমমণ্ডলেতে যদি সৌরশক্তির ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানেতে কিন্তু সূর্য থেকে যে তাপ শক্তিটা তার পরিমাণটা কিন্তু অনেকটাই কম। কারণ আমরা জানি যে সূর্য যত নিরক্ষীয় অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের দিকে, মেরু অঞ্চলের দিকে যত যাবে, সূর্যরশ্মি তত তির্যকভাবে পড়ে এবং তার দরুন কি হয়, তাপ শক্তির পরিমাণটা কিন্তু কম হয়। যে কারণেতে কিন্তু এর একটা বড় সীমাবদ্ধতা আছে নাতিশীতোষ্ণ এবং হিমমণ্ডলের দেশগুলোতে সৌরশক্তির সাহায্যে তাপ শক্তি উৎপাদন করার ক্ষেত্রে। তো এইগুলো হচ্ছে আমাদের অপ্রচলিত শক্তির যে অসুবিধা বা যে সীমাবদ্ধতাগুলো রয়েছে সেইগুলো। তো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।